আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আলোচনা করব। এই অধ্যায়টার এই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো করলে আশা করছি তোমার এই চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সো চলো শুরু করা যাক আজকের লেসন। আমাদের প্রথম যে এমসিকিউ তা হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার। মূলত আমরা বাজারকে অনেক ভাগে ভাগ করতে পারি, যেমন আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে। সো আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে তিন প্রকার: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। আর দুই নম্বর হচ্ছে সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার প্রকার: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এরপর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণ বাজার আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তো এইটুকু হচ্ছে মূলত বেসিক জিনিস আর কি। হ্যাঁ, তাহলে আনসার হবে যে আয়তনের ভিত্তিতে বাজার প্রধানত তিন প্রকার: জাতীয় বাজার, স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। হ্যাঁ, আচ্ছা গেল। দুই নম্বর বলছে সময়ের ভিত্তিতে বাজার কত ভাগে ভাগ করা যায়। আমি অলরেডি বলে ফেলেছি, সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার প্রকার: অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। হ্যাঁ, চার প্রকার হবে। এরপর আসো, বলছে পালং শাকের বাজারকে সময়ের ভিত্তিতে কোন ধরনের বাজার বলা হবে। শোনো, শাকসবজির বাজার, মাছের বাজার, দুধের বাজার, এগুলোকে আমরা মূলত সময়ের ভিত্তিতে যদি ক্লাসিফিকেশন করি তাহলে এটাকে আমরা বলি অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্প সময়ের জন্য এই ধরনের বাজার হয়ে থাকে, যেখানে মানে পচনশীল জাতীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে এই ধরনের বাজার হয় খুব কম সময়ের জন্য, যেখানে চাহিদা বাড়লো যোগান তেমন একটা বাড়ানো যায় না। হ্যাঁ, বা একদম বলো যে চাহিদা বাড়লো যোগান বাড়ানো যায় না কোনোই, সেটাকে আমরা অতি স্বল্পকালীন বাজার বলে থাকি। তাহলে আনসার হবে যে পালং শাকের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার আমরা বলবো। 4 নম্বর প্রশ্ন, কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার হিসেবে বলা হয়ে থাকে। শোনো, দুইটা বাজার মনে রাখবো। আমরা একটু আগে বলেছি প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার? দুই প্রকার: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে প্রতিযোগিতা থাকে, অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে, সেই বাজারকে বলা হয় প্রাইস টেকার, দাম গ্রহীতার বাজার। মানে এখানে ক্রেতা বিক্রেতা উভয় দাম গ্রহণ করে। যে দামটা বাজারে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে হয় সেটাই ক্রেতা এবং বিক্রেতা দুইজনে গ্রহণ করে থাকে। আরেকটা আছে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেই বাজারে দেখা যায় কখনো ক্রেতা বেশি আবার কখনো বিক্রেতা বেশি, দেখা যায় বিক্রেতা একজন ক্রেতা অসংখ্য, অথবা ক্রেতা একজন বিক্রেতা অসংখ্য, বা বিক্রেতা দুজন ক্রেতা অসংখ্য, বা ক্রেতা একজন দুজন বিক্রেতা অসংখ্য। অর্থাৎ যেই বাজারে কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, অসম প্রতিযোগিতার ভিত্তিতে অনির্দিষ্ট দাম পণ্য ক্রয় বিক্রয় হয়, সেই বাজারকে আমরা বলি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণ বাজারকে বলা হয় প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী। এখানে হয়তো ক্রেতা বা বিক্রেতা দাম সৃষ্টি করতে পারে। এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে: একচেটিয়া বাজার, ডুওপলি, মনোপলি, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অনেকগুলো আছে, অলিগোপলি। সো এগুলো সবকে আমরা অপূর্ণ বাজার বলি। আবার বলছি, পূর্ণ বাজার যেখানটাকে বলা হয় প্রাইস টেকার, আর অপূর্ণ বাজার যেটাকে বলা হয় প্রাইস মেকার। তাহলে আনসার করো। আনসার হচ্ছে কোন বাজারকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার বলা হয়ে থাকে। এখানে বলছে মনোপসনি মার্কেট, তারপর হচ্ছে ডুওপসনি, তারপর হচ্ছে অলিগোপলি, মনোপলি। দেখো এখানে প্রত্যেকটাই মূলত প্রাইস মেকার, দাম মেক করতে পারে। প্রত্যেকটা বাজারকে আমরা প্রাইস মেকার হিসেবে বলি। তবে স্পেসিফিক যদি আমি বলি, এখানে একটু বলি, যদি পূর্ণ বাজার অপূর্ণ বাজার এভাবে দেখা থাকতো তখন আমরা অপূর্ণ বাজার আনসার করতাম, কিন্তু অপূর্ণ বাজার অপশনের মধ্যে নাই। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপশনের মধ্যে নাই। তখন অপূর্ণ বাজার মধ্যে যদি অনেকগুলো কি দেওয়া থাকে যে অপূর্ণ বাজার মধ্যে কোনটা হচ্ছে প্রাইস মেকার, তখন এগুলো সবগুলোই মূলত প্রাইস মেকার। তবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে যে আমরা বলে থাকি মনোপলি, বা যেটাকে একচেটিয়া বাজার বলা হয়, সেটাকে বলা হয় প্রাইস মেকার। শুধুমাত্র একচেটিয়া বাজার প্রাইস মেকার না, এগুলো সবগুলো আসলে প্রাইস মেকার। এগুলো সবগুলো আসলে প্রাইস মেকার, এগুলো অপূর্ণ বাজার সেজন্য। ঠিক আছে, তবে যদি পরীক্ষায় এরকম অপূর্ণ বাজার না লিখে এরকম তোমার অপূর্ণ বাজারের মধ্যে যে ক্লাসিফিকেশন আছে সেগুলো থেকে দেয়, তখন তুমি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একচেটিয়া বাজার, যেটাকে আমরা বলে থাকি মনোপলি মার্কেট। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসো 5 নম্বর এমসিকিউ। তো 5 নম্বর এমসিকিউতে আমাদের কি বলেছে? 5 নম্বর এমসিকিউতে আমাদের বলা হচ্ছে যে কোন বাজারকে, হ্যাঁ, বলা হচ্ছে কোন বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। শোনো, যেই বাজারে একজন মাত্র পণ্য বিক্রি করে এবং সে একজনকে নিয়েই শিল্প হয়, সেটা হচ্ছে মূলত একচেটিয়া বাজার। ঠিক আছে, আর সেই বাজারে যেই ফার্মটা পণ্য বিক্রি করে
তাকেই কি হয়, তাকে নিয়ে শিল্প গঠিত হয়। মানে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হচ্ছে যেই বাজারে একজন মাত্র পণ্য বিক্রি করে, একদম ইউনিক একটা পণ্য, আর কেউ পণ্য বিক্রি করে না, সেই বাজারকে আমরা বলি একচেটিয়া বাজার। বুঝছো? ওই একচেটিয়া বাজার বলা হচ্ছে যে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ একচেটিয়া বাজারে একজনেই পণ্য বিক্রি করে এবং তাকে নিয়ে কি হয়, শিল্প গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে কোন বাজারকে ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য না, উত্তর হবে একচেটিয়া বাজার। হ্যাঁ, আচ্ছা এরপর আসো। বলছে অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়? মূলত আমরা বাজার বলতে কোনো একটা স্থানকে বুঝি নর্মালি, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে কোনো একটা দ্রব্যকে বোঝায়, যেমন পাটের বাজার, তৈরি পোশাক শিল্পের বাজার, ইলিশের বাজার, হ্যাঁ, ধানের বাজার, এরকম তৈরি পোশাক শিল্পের বাজার বা চামড়ার বাজার, এরকম বলা হয়। তাহলে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে, এটাকে আমরা বলি যে বাজার। তাহলে আমরা বাজার বলতে কোনো একটা নির্দিষ্ট পণ্যকে, কোনো নির্দিষ্ট পণ্য, ওকে ঠিক আছে, পণ্যকে বোঝায় ঠিক আছে, তবে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় এটা হবে না, এটা ক্রস। ক্রেতা বিক্রেতা দর কষাকষিকে বোঝায়, দর কষাকষি হয় ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি এখানের মধ্যে কোনো নির্দিষ্ট পণ্য, এটা আনসার হইতো যদি এই অপশনটা না থাকতো। এবার বলছে নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে। তাহলে এখানে পুরোপুরি মোটামুটি সব কথায় চলে আসতেছে, সেজন্য এটাই রাইট আনসার। ওকে, তাহলে আমরা এক নাম্বারটা আনসার দিতে পারতাম যদি এটা অপশনের মধ্যে না থাকতো। এরকম অনেক সময় একটু কনফিউশন কি আছে, কোয়েশ্চেন চলে আসে কনফিউশন আলা, সো এরকম আর কি। এরপর বুঝতে অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়, আবার সেম প্রশ্ন, একটা নির্দিষ্ট স্থান, উত্তর হচ্ছে না, নির্দিষ্ট স্থানকে বাজার বলা হয় না, নির্দিষ্ট স্থানকে বাজার বলবো না। এক বা একাধিক পণ্য, হ্যাঁ এক বা একাধিক পণ্য থাকতেই পারে, ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে পণ্য ক্রয় বিক্রয়, এটাও আমরা বলতে পারি। তাহলে আমাদের রাইট আনসার হবে 2 ও 3, একটা নির্দিষ্ট স্থান হবে না, বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, এই কথা মাথায় ঢুকে রাখো, ঠিক আছে। এরপর 8 নাম্বার কোয়েশ্চেন, বলছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কত প্রকার? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার? আমরা অলরেডি বলে ফেলেছি, প্রধানত 2 প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে। এরপর আসো, বলছে একজন ক্রেতার বাজার কোনটি? একজন ক্রেতা, একজন কিনবে মাত্র পণ্য। একজন বিক্রেতার বাজার হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার, আর একজন ক্রেতার বাজার হচ্ছে মনোপসোনি মার্কেট। মানে একজন ক্রেতার বাজার, এটাকে আমরা বলি মনোপসোনি মার্কেট। হ্যাঁ, তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে মনোপসোনি, এটা হবে। এরপর আসো 10 নম্বর কোয়েশ্চেন, বলছে ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করবে যখন। দেখো একটা ফার্ম ক্ষতি স্বীকার করেও কিন্তু উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে স্বল্পকালে। সেটা কখন হয় জানো? যখন তাদের অ্যাভারেজ কস্টের সবচেয়ে বড় থাকে। অ্যাভারেজ কস্ট অবশ্যই সবচেয়ে বড় হবে, নাহলে তো ক্ষতি স্বীকার করবে না, ঠিক আছে। তারপর পি বাই আর থাকবে, তারপর এবিসি কি হবে? বড় হবে, অর্থাৎ সবচেয়ে বড় হবে এসি, সবচেয়ে বড় এসি, এখানে সবগুলো এসি সামনে আছে, ওকে, সবচেয়ে বড় হবে এসি, এটা হইতে পারে, তারপর পি, তারপর এবিসি, এটা রাইট আনসার হবে। অর্থাৎ আমি যদি একটা চিত্র এখানে তোমাদেরকে দেখাই, এটা যদি বলা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে পি সমান এ আর সমান কি হয়ে থাকে? এম আর হয়ে থাকে। তো এটার মধ্যে পি সমান এ আর সমান এম আর হয়ে থাকে, এটা হচ্ছে এমসি রেখা। তো এম আর এবং এমসি যেখানে মিলিত হয় সেখানে ভারসাম্য বিন্দু। এখান থেকে নিচের দিকে আসলে আমরা উৎপাদনের পরিমাণ পাবো, মনে করো 10। এই অবস্থায় এসির মান, হ্যাঁ আচ্ছা, এমসি এ আর এম আর সবগুলো মান মনে করো 10 দিলাম। এই অবস্থায় এসির মান হচ্ছে এভাবে দিলাম, এটা হচ্ছে মনে করো এসি রেখা। তো দেখো ভারসাম্য অবস্থায় এসির মান হচ্ছে মনে করো এ বিন্দুতে, সেই মানটা হচ্ছে 15। এটা অবশ্যই ক্ষতি স্বীকার করে ভারসাম্য করছে, কারণ এভারেজ রেভিনিউ কত? 10, এভারেজ কস্ট কত? 15। তার মানে অবশ্যই এভারেজ কস্ট যেহেতু বেশি এভারেজ রেভিনিউ, তার মানে ক্ষতি করবে। এখানে ক্ষতির পরিমাণ হচ্ছে এই অংশটা। তবে ক্ষতি স্বীকার করেও একটা ফার্ম উৎপাদন কাজ চালাই যাইতে পারে যদি সেই ফার্মের অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা এই এআর বা 10 টাকা দাম বা এআর দেখতে পাচ্ছ তার নিচে থাকবে, দামের নিচে থাকবে। অর্থাৎ এখানে এআর এর মান মনে করো যে 8, তার মানে এই ফার্মটা ক্ষতি করে উৎপাদন কাজ চালাই যাবে, ঠিক আছে। কারণ কি? কারণ তারা যেই পণ্যটা উৎপাদন করতেছে তার জন্য খরচ হয় ভেরিয়েবল কস্ট 8 টাকা। এটা তো তুলানতে পারতেছে, পাশাপাশি তারা ফিক্সড কস্টের একটা অংশ তুলাতে পারতেছে। দেখো ফার্মটা যদি উৎপাদন বন্ধ করে দেয়, আমরা একটা সূত্র জানি, আমরা একটা সূত্র হচ্ছে এসি সমান এফসি প্লাস এবিসি, বুঝছো? অর্থাৎ এভারেজ কস্ট বের করতে হলে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়, গড় স্থির ব্যয় গড় পরিবর্তনশীল যোগ করলে এভারেজ কস্ট বের হবে। তা আমাদের এই ম্যাথের মধ্যে এভারেজ কস্ট আছে কত? 15। এভারেজ কস্ট কত আছে? 15। এভারেজ ভেরিয়েবল কস্ট কত আছে? 8। তাহলে দেখো এইটা হচ্ছে পুরোটা এভারেজ কস্ট, ভেরিয়েবল কস্ট যদি এটুক হয়, এটুক তাহলে কি? এটুক কি?
অ্যাভারেজ ফিক্সড কস্ট না, অ্যাভারেজ ফিক্সড কস্ট। যদি ফার্মটা উৎপাদন বন্ধ করে দিত, আমার কথা শুনবা, ফার্মটা যদি উৎপাদন বন্ধ করে দিত তাহলে এই অ্যাভারেজ ফিক্সড কস্ট 15 থেকে 8 পর্যন্ত পুরোটাই তাকে বহন করতে হইতো। কারণ একটা ফার্ম উৎপাদন বন্ধ করে দিল তাকে একটা ব্যয় বহন করতে হয়, যেটাকে বলা হয় স্থির ব্যয়। ওই স্থির ব্যয়টা পুরোটা তাকে বহন করতে হইতো। উৎপাদন বন্ধ করে দিলে তার ভেরিয়েবল কস্টটা হইতো না, ঠিক আছে, কিন্তু তার ফিক্সড কস্টটা পুরোটা তাকে বহন করতে হইতো। এই 15 থেকে 8 পর্যন্ত বিয়োগ করলে হচ্ছে কত হয়, 7 হয় আর কি। ওই পুরোটা তাকে বহন করতে হইতো, 60 টাকা তাকে ফিক্সড কস্ট বহন করতে হইতো, বুঝছো, 60 টাকা মানে একক প্রতি তাকে অ্যাভারেজ ফিক্সড কস্ট 60 টাকা করে তাকে ক্ষতি বহন করতে হইতো। কিন্তু যদি সে চালাই যায় তাহলে কি হচ্ছে জানো, তাহলে তার এই ভ্যারিয়েবল কস্ট উঠে আসতেছেই, এভারেজ ভ্যারিয়েবল কস্ট যেহেতু 8 টাকা, তার বিক্রি করতেছে 10 টাকা দামে, তাহলে 8 টাকা উঠে আসতেছে। পাশাপাশি এই ফিক্সড কস্টেরও 2 টাকা, দেখো ফিক্সড কস্টেরও একটা অংশ সে 8 টাকা দিয়ে 10 টাকা মানে 8 টাকা দিয়ে উৎপাদন করতেছে, 10 টাকা বিক্রি করতেছে, ভ্যারিয়েবল কস্ট 8 টাকা আর কি। তাহলে তার ফিক্সড কস্ট এখানে 2 টাকা এক্সট্রা উঠে আসতেছে, তখন তার এই 5 টাকা হচ্ছে ক্ষতি বহন করতে হবে। তাহলে কি বলছি যে উৎপাদন মানে ক্ষতি স্বীকার করে অনেক সময় ফার্ম উৎপাদক চালায় যায়, কারণ তখন তাদের যে ফিক্সড কস্টটা একটু কমে আসে, মানে যেটা পুরোটাই তাকে বহন করতে হইতো সেখানে তাকে 5 টাকা বহন করতে হবে, তাহলে ক্ষতির পরিমাণ কম হওয়াটা ভালো। তাহলে মনে রাখবা, যখন সবচেয়ে বেশি অ্যাভারেজ কস্ট থাকবে, এসি থাকবে, তারপর পি বাই আর থাকবে, এই যে পি বাই আর, তারপর এবিসি থাকবে, তখন যদি কোনো কারণে এবিসিটা এই এআর এর বা এই 10-এর উপরে চলে যায়, এই দিকে চলে আসে, তাহলে উৎপাদন কাজ বন্ধ করে দিবে। তাহলে আমাদের শর্ত হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজে চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এসি সবচেয়ে বড়, তারপর পি, তারপর এবিসি হইতে হবে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 3 নাম্বারটা হবে। ওকে, আশা করি পারবো আমরা। আচ্ছা, এটা গেল। এরপর আসো, এর বলছে ডুওপোলি বাজারে বিক্রেতার সংখ্যা কত। কি বলছে, ডুওপোলি বাজারে বিক্রেতা, ডুও মানে 2 আর পলি মানে বিক্রেতা, 2 জন বিক্রেতার বাজার। হ্যাঁ, আনসার হবে 2। এরপর চলে আসো, বলছে ফার্মের সর্বকালীন ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কোনটি। দেখো, ফার্মের ভারসাম্যের শর্ত হচ্ছে 2টা, একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের এমআর এবং এমসি যেখানে সমান হবে সেখানে ভারসাম্য হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল বড় হইতে হবে, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হইতে হবে। এমসি রেখার ঢাল বড় হইতে হবে এমআর রেখার ঢালের তুলনায়, তখনই কি হইতে পারে, তখনই ভারসাম্য হবে। এই দুটো শর্ত, একটা প্রয়োজনীয় শর্ত, একটা পর্যাপ্ত শর্ত। তাহলে বলছে ফার্মের সর্বকালে ভারসাম্য শর্ত, প্রয়োজনীয় শর্ত কোনটা, এমআর সমান এমসি, তাহলে এমআর এবং এমসি সমান হইতে হবে। আনসার হচ্ছে এই যে 3 নাম্বারের আনসার। আর এমসি রেখার ঢাল বড় এমআর রেখার ঢালের তুলনায়, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 3 নাম্বার, এমআর সমান এমসি হবে। এরপর আসো, বলছে বাজার ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত কোনটি। এই যে একটু আগে বলে ফেললাম, বাজার ভারসাম্যতে পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার তুলনায়। তাহলে এখানে ঢাল বলতে এখানে প্রাইম যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে বোঝাইছে মূলত ঢাল। তো এখানে এমআর সমান এমসি হইতে হবে না, এমসি রেখার ঢাল বড় হইতে হবে এমআর এর তুলনায়, এটা বলতে পারো। হ্যাঁ, আনসার হচ্ছে 2 নম্বরটা, এমসি রেখার ঢাল বড় হবে এমআর এর তুলনায়, এটা। তারপরে বলছে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণে ভারসাম্যের শর্ত হলো, ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ হবে সেখানে, মানে ফার্মের ভারসাম্য হবে সেখানে যেখানে এমআর সমান এমসি হবে, প্রথম শর্ত প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার তুলনায়। এমটা ভেঙে গেছে, এটা এমসি রেখার ঢাল বড় হবে এমসি রেখার তুলনায়, এটা ঠিক আছে। 2 নম্বরটা এমআর সমান এমসি, এমআর এবং এর সমান হতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না, ঠিক আছে। তাহলে এটা আনসার হবে না। আনসার হচ্ছে আমাদের আনসার দাঁড়াবে আমাদের কত, আনসার হচ্ছে আমাদের 1 ও হ্যাঁ, আনসার হবে 1 ও 2 হবে। 2 নম্বর, এই 3 নম্বরটা আমাদের এমআর আর এর সমান হইতে হবে, কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু এই দুটো হইতে হবে ভারসাম্য হওয়ার জন্য। এখানে একটু ভেঙে গেছে, এসি এমসি রেখাটা বড় হবে এমআর, এখানে এমআর হবে। আচ্ছা, 15 নম্বর আসো। 15 নম্বর বলছে যে কোন বাজারে দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। পি ভূমি অক্ষের সমান্তরাল হয় কোনটা, দেখো একচেটিয়া বাজারের ক্ষেত্রে, আচ্ছা আগে পূর্ণবোধক বাজারটা বলি। পূর্ণবোধক বাজারের ক্ষেত্রে এটা হয় পি সমান এআর সমান কি হয় জানো, এমআর রেখা, এটা হচ্ছে পূর্ণবোধক বাজারের ক্ষেত্রে। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে কেমন হয় জানো, এটা যদি হয় এআর বা পি রেখা এমআর রেখা হবে এরকম, এটা হচ্ছে এমআর রেখা, ঠিক আছে। মানে দুটো নিম্নগামী হবে একচেটিয়া বাজারে বা অপূর্ণবোধক বাজারে, কিন্তু পূর্ণবোধক বাজারের ক্ষেত্রে হবে ভূমি অক্ষের সমান্তরাল। কোন বাজারে ভূমি অক্ষের সমান্তরাল হয়, দাম রেখা। তাহলে আনসার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দাম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে, তাহলে আনসার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে। এরপর বলেছে যে নিচের কোন বাজারে পি সমান এআর সমান এমআর হয়। আমরা অলরেডি বলে ফেলেছি, পি সমান এআর সমান এমআর হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। হ্যাঁ, ভূমি অক্ষের সমান্তরাল হয়।
তা বলছে মনোপলি বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? মনোপলি মানে হচ্ছে একজন বিক্রেতার বাজার, বুঝছো? কোনটা সত্য বলছে একচেটিয়া বাজারের ক্ষেত্রে? বলছে পি বড় হবে এ আর এবং এম আর সমান হবে, পি এ আর পি এবং এ আর সমান হবে, এম আর তুলনায় আবার ছোট হবে, পি আর এবং এম আর সমান হবে, এটা হবে না, পি এবং এ আর বড় হবে এম আর তুলনায়, এটা রাইট আনসার। কারণ দেখো এই যে চিত্র আঁকছি আমি একটু আগে, এটা যদি হয় আমাদের এ আর রেখা, এটা যদি হয় এ আর বা পি রেখা, এম আর রেখা হবে কি এইটার নিচে হবে এম আর, তাই না? তাহলে পি এবং এর সমান হয়, তবে এম আর তুলনায় কি হয় বড় হয়, যেহেতু উপরে উপরে মানে বড় হবে, হ্যাঁ এম আরটা কি ছোট হয় এ আর এর তুলনায়। তাহলে আনসার হবে 4 নাম্বারটা। আচ্ছা কি হবে, এটার উত্তর 4 হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসো, বলছে চিত্র অনুযায়ী মোট ব্যয় কত, এখানে মোট ব্যয় বের করতে বলছে। আচ্ছা শোনো, এই চিত্র থেকে আমি শুধু তোমাদেরকে শুধু মোট ব্যয় না, আমি তোমাদেরকে অনেক কিছু শিখাই দিব। একটা ভালো করে দেখো, এরকম অসংখ্য তুমি কি করতে পারবা, চিত্রে তুমি আনসার করতে পারবা, হ্যাঁ। তো আমি একটা ভালো করে তোমাদেরকে শেখাই দিই। যখনই এরকম চিত্র দিয়ে পরীক্ষা এই চ্যাপ্টারে যখনই চিত্র দেয়, চিত্র থেকে তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। মোট আয় কত, মোট ব্যয় কত, মুনাফা কত, মোট স্থির ব্যয় কত, মোট পরিবর্তনশীল ব্যয় কত, এরকমও প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। তো সেটা তুমি কেমনে সলভ করবা? ফার্স্ট আসো, এখানে আমি তোমাদেরকে মোট আয়টা বের করে দিব, মোট ব্যয় পরে আগে আমি মোট আয়, তাহলে 4টা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে মোট আয় বের করতে বলতে পারে পরীক্ষায়, পরীক্ষা একটা চিত্র দিয়ে তোমাকে মোট আয় কত সেটা বের করতে পারে, মোট আয় কত মানে যেটা বলা হয় টোটাল রেভিনিউ, হ্যাঁ এটা কত তোমাকে বলতে পারে। তারপর হচ্ছে মোট ব্যয়, এটা তোমাকে বলতে পারে মোট ব্যয় কত, এটা তোমার অপশন আসতে পারে মোট ব্যয় মানে টোটাল কস্ট, ঠিক আছে। এটা তোমাকে প্রশ্ন করতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে যে মুনাফা কত, মুনাফা কেমন হয়ে আছে, বা ভারসাম্য কেমন হয়ে আছে, হ্যাঁ ভারসাম্যটা কিভাবে হয়ে আছে, মুনাফার পরিমাণ কত তাও বের করতে বলতে পারে, এটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করি। তারপর হচ্ছে মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয় কত, টোটাল ফিক্সড কস্ট কত তা বের করতে বলতে পারে। টোটাল মোট পরিবর্তনশীল ব্যয় কত, মোট পরিবর্তনশীল ব্যয় কত, টিভিসি কত তাও তোমাকে বের করতে বলতে পারে। আমি তোমাদেরকে একটা চিত্র থেকে সব বলে দিব, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো এটা হচ্ছে পূর্ণ প্রচলন বাজার, কিভাবে বলছি পি সমান এর সমান এম আর হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। আচ্ছা তো আমরা কিভাবে করব চলো আমি তোমাদেরকে দেখাই। প্রথমে আসলে মোট আয় বের করি এই চিত্র থেকে, তাহলে আমরা প্রথমে মোট আয় বের করব। তাহলে মোট আয় যেটাকে বলা হয় টোটাল রেভিনিউ, বুঝছো? সূত্র হচ্ছে কিউ ইনটু এ আর, এই সূত্র মরে গেলেও মুখস্থ রাখতে হবে, মানে বোঝার চেষ্টা করতেছি এই সূত্র তুমি যদি মুখস্থ রাখতে না পারো তাহলে তোমার জন্য কঠিন হয়ে যাবে চ্যাপ্টারটা। 3টা সূত্র আছে জাস্ট, একটা হচ্ছে মোট আয়ের সূত্র, আর হচ্ছে মোট ব্যয়ের সূত্র। মোট ব্যয় এটার সূত্র মানে টোটাল কস্টের সূত্র তোমাদের মনে রাখতে হবে, আর হচ্ছে মুনাফার সূত্র। মুনাফার সূত্র তো এটা সবাই জানে, মুনাফার সূত্র হচ্ছে মুনাফা মানে হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া। দেখো মোট আয় মানে কিন্তু মুনাফার পরিমাণ না, আয় মানে হচ্ছে বিক্রি করে তুমি কয় টাকা পেয়েছো সেটা, ব্যয় মানে হচ্ছে ওই দ্রব্যটা উৎপাদনের জন্য কয় টাকা ব্যয় হয়েছে সেটা, আর মুনাফা হচ্ছে ওই বিক্রি করা টাকা থেকে আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে আমরা এই 3টে জিনিস আগে বের করে ফেলি। তাহলে মোট আয় হচ্ছে কিউ ইনটু আর, আর মোট ব্যয় হচ্ছে কিউ ইনটু এসি। বেশি কঠিন, কিউ ইনটু কি হবে এসি, এটা হচ্ছে মোট ব্যয়, আর মুনাফা হচ্ছে টি আর মাইনাস টিসি। এগুলো কঠিন না, হ্যাঁ আমি তোকে বলি মোট আয় বের করো। তোমার বুঝছি কোন একটা জিনিস বিক্রি করে তুমি মানে এরকম মনে করো কলম বিক্রি করছো, তুমি কলম বিক্রি করছো 10টা, একটা দাম 20 টাকা করে বিক্রি করছো, তাহলে তোমার মোট আয় কত হয়েছে? দেখো 20টা জিনিস সরি 10টা জিনিস একটা নাম 20 টাকা করে মনে করো, যে দাম বলতেছি সেটা হচ্ছে আসলে এয়ার, কোনো মানে যে কোনো দ্রব্যের এয়ার এবং দাম সমান হয়, ঠিক আছে, যে কোনো বাজারে। তাহলে একটা দাম দ্রব্য কয় টাকা এবং কয়টা বিক্রি করছো সেটা গুণ করলে কিন্তু মোট আয় বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে চলো করি, এই চিত্রের মধ্যে আমাদের উৎপাদনের পরিমাণ নিচের দিকে উৎপাদনের পরিমাণ থাকে, সো 15টা জিনিস আমি উৎপাদন করছি বা বিক্রি করছি মূলত, তাহলে এখানে 15 হচ্ছে কিউ, হ্যাঁ। আর এভারেজ রেভিনিউ একটার প্রতি আমার আয় হয়ে আছে কত, ঠিক আছে। এই চিত্রের মধ্যে দেখো এভারেজ রেভিনিউ হচ্ছে এইটা, এই রেখাটা হচ্ছে এভারেজ রেভিনিউ রেখা, ভারসাম্য অবস্থায় তার মান হচ্ছে 10, এই অবস্থায় কত 10, তাহলে এটা হচ্ছে আমাদের এআর এর মান, এআর এর মান আমরা 10 বসা দিলাম। এবার আসো আমরা বের করি, এটা গুণ করলে হবে 150 আমাদের মোট আয়। মোট ব্যয় বের করি চলো, তাহলে একটা প্রশ্ন হয়ে গেছে, এটা পরীক্ষা দিতে বলে মোট আয় কত বলতে পারে, আবার মোট ব্যয় কত বলতে পারে। মোট ব্যয় হচ্ছে কিউ ইনটু এসি, কিউ মানে আগের মতোই 15, হ্যাঁ এইটা, আর এসি মানে কত অ্যাভারেজ কস্ট, এখানে অ্যাভারেজ কস্ট কত আছে 15। এই ভারসাম্য অবস্থায় অ্যাভারেজ কস্ট ভারসাম্য অবস্থায় অ্যাভারেজ কস্ট এস বিন্দুতে 12 আছে, 15 বলতেছি 12, তাহলে আমরা গুণ করে দিই 15 ইনটু 12 গুণ করে দাও, ঠিক আছে। তাহলে কত হয়
আমি একটু বলি 15 ইন্টু 10 গুণ করলে হবে 150, তারপর হচ্ছে আরো দুইটা 15 বাড়াবো, তাহলে 100, আমি কি ভুল বলছি, উপরটা ভুল করছি আমি, হ্যাঁ ঠিক আছে, ও ভুল করি নাই। তাহলে হচ্ছে 15 ইন্টু 12 যদি গুণ করা হয়, 15 ইন্টু 10 যদি গুণ করি 150 হয়, আরো দুইটা 15 বাড়াও, তাহলে 180 হবে, 180। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোট ব্যয়। মুনাফা কত, এই যেটা বলতে পারো পরীক্ষা, মুনাফা কত বের করতে বল, তাহলে আমাদের আয় থেকে ব্যয়টা বাদ দিব, তাহলে আসতে হবে 150 মাইনাস কত 180, তাহলে মুনাফা হয় আমাদের -30। আসলে মুনাফা তো হয় না, এখানে মূলত ক্ষতি হয়েছে। তো তুমি চাইলে মুনাফা দিয়ে লিখতে পারো, অথবা তুমি চাইলে ক্ষতি আকারও লিখতে পারো, চাইলে ক্ষতির সূত্র কিন্তু আবার উল্টা। মুনাফার সূত্র হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া, ক্ষতির সূত্র হচ্ছে ব্যয় থেকে আয় বাদ দেওয়া, অর্থাৎ টিসি থেকে টিআর বাদ দিলে ক্ষতি বের হবে। টিসি কত, টিসি হচ্ছে 180, সেখান থেকে তুমি টিআর বাদ দাও, টিআর হচ্ছে 150, বাদ দিয়ে দাও, তাহলে 180 থেকে 150 বাদ দিলে উত্তর হবে কত, উত্তর হচ্ছে 30। অর্থাৎ ক্ষতি লিখলে ক্ষতি 30 যে কথা, মুনাফা -30 একই কথা, বুঝছো? তুমি তাহলে মুনাফাতে লিখতে পারবে, ক্ষতিতে লিখতে পারবে, দুইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে গেল এটা করলাম। তো এবার আসো, এটা আমরা করছি মোট ব্যয় মুনাফা, এটা আমরা বের করলাম। এবার আমরা করব যে মোট স্থির ব্যয় বের করব। আচ্ছা, এই জিনিসটা করার জন্য তোমাদেরকে এখানে আরেকটা রেখা লাগবে, মানে তুমি যদি স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় বের করতে চাও, তোমাকে এখানে আরেকটা রেখার প্রয়োজন হবে। হ্যাঁ, সেই রেখাটা আমি এঁকে দিচ্ছি। তো এখানে মনে করো আরেকটা রেখা আছে, সেই রেখাটা হচ্ছে এরকম, যে এই বরাবর একটা রেখা আছে, এটা হচ্ছে এবিসি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। এটা তোমার জানা থাকতে হবে, নাহলে তুমি পারবে না। তাহলে এবিসির মান হচ্ছে আমার এখানে যে তোমার 8 মনে করো। আচ্ছা, এখানে প্রশ্ন একটু বলি, এটা কিন্তু ক্ষতি স্বীকার ভারসাম্য হয়েছে, যেহেতু ক্ষতি বের হয়েছে। আর পজিটিভ আনসার বের হইলে মুনাফার পরিমাণ, তখন সেটাকে অস্বাভাবিক মুনাফা বলা হয়। আর যদি মুনাফা 0 বের হয়, সেটাকে আমরা স্বাভাবিক মুনাফা বলি। আর মুনাফার পরিমাণ যদি ঋণাত্মক বের হয় বা ক্ষতির পরিমাণ বের হয়, তখন সেটাকে আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্য বলে থাকি। ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে এবিসি তোমাকে দেওয়া থাকতে হবে, তখন তুমি মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় বের করতে পারবা। আচ্ছা, স্থির ব্যয়টা একটু পরে বলতেছি, আগে আমরা মোট পরিবর্তনশীল ব্যয়টা করি। মোট পরিবর্তনশীল ব্যয় বের করি। হ্যাঁ, তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে মোট পরিবর্তনশীল। আচ্ছা, আমি শর্টকাট লিখি টিভিসি, আর কি এটাকে বলা হয় টিভিসি। মোট পরিবর্তনশীল ব্যয় বের করতে হলে তোমাকে আগে গড় পরিবর্তনশীল ব্যয় জানা থাকলে হচ্ছে, গড় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 8, তার সাথে কি করবা জানো, পরিমাণ গুণ করে দিবা, কয়টা পরিমাণ উৎপাদনের পরিমাণ, তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় হবে। মানে গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে কিউ গুণ করলে মোট পরিবর্তনশীল ব্যয় বের হবে। তাহলে 15 × 8 যদি গুণ করে দেওয়া হয়, কত হয় বলো তো? 15 × 10 গুণ করলে হয় 150, এর থেকে 30 বাদ দাও, দুইটা কম না এখানে, 30 বাদ দাও, তাহলে কত হয় 120 হবে উত্তর মনে হয়। ঠিক আছে, 120। এই হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। এবার আসো মোট স্থির ব্যয় বের করি তো, মোট টোটাল ফিক্সড কস্ট বের করি তো। এখন প্রশ্ন স্যার, এখানে মোট স্থির ব্যয় বের করতে হলে, আচ্ছা এখানে সূত্রটা লিখে দিই। এখানে আমরা কিউ ইন্টু কি করছি জানো, কিউ ইন্টু এবিসি গুণ করছি, তাহলে কিউ হচ্ছে আমাদের 15 আর এবিসি আমাদের কত ছিল, এবিসি হচ্ছে 8, গুণ করলে আমাদের আনসার হচ্ছে 120। এবার মোট স্থির ব্যয় বের করতে, মোট স্থির ব্যয় সূত্র হবে কিউ ইন্টু কি হবে, কিউ ইন্টু এএফসি হবে। মানে মোট স্থির ব্যয় বের করতে হলে গড় স্থির ব্যয়ের সাথে কিউ গুণ করতে হবে। এখন তোমাকে বুঝতে হবে এখানে গড় স্থির ব্যয় তো সরাসরি নাই। হ্যাঁ, একটু আগে তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম যে অ্যাভারেজ কস্ট মূলত দুইটা কস্টের সমন্বয় হয়, একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। এই দুটো কস্টের সমন্বয়ে মূলত অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড দুইটা মিলে এভারেজ কস্ট হয়। আচ্ছা, তোমরা আমাকে বলো, অ্যাভারেজ কস্ট যদি 12 টাকা হয়, মানে দুইটার যোগফল যদি 12 হয়, কত হয়, 12 হয়। একটা যদি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট যদি 8 টাকা হয়, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট যদি 8 টাকা হয়, তাহলে এবিসি কত, মানে দুইটার সংখ্যা যোগ করলে 12 হয়, একটা যদি 8 হয়, অপরটা কত, 7 অবশ্যই। 7 আর 8 যোগ করলে, সরি 7 বলতেছি, এটা 8 যদি হয়, তাহলে এটা যদি 12 হয়, তাহলে 4 হবে, কত হবে এটা, 4 হবে। তাহলে এএফসি, এখানে এফসি মান কত জানো, এফসি হচ্ছে 4, তাহলে উৎপাদনের পরিমাণ হচ্ছে 15, এখানে আছে 15 লিখলাম, আর এফসি হচ্ছে 4 গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে 4 15 কত হবে, 4 15 60 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট 60 টাকা, টোটাল ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 120 টাকা। তুমি জানো এই দুটো যোগ করলে কত বের হবে, এই দুটো যোগ করলে ওই যে মোট ব্যয় বের করছো না, তার সমান বের হবে। কারণ মোট ব্যয় মানে তুমি এসি কে দুইটা দিয়ে গুণ করে দিচ্ছ, এসি মানে 12 টাকা, 12 টাকার মধ্যে আবার 2 টাকা, দুইটা জিনিস, 8 টাকা ভ্যারিয়েবল কস্ট, 4 টাকা কি ফিক্সড কস্ট, বুঝছো? সেজন্য টোটাল ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট, এই দুটো যোগ করলেও কি বের হবে, মোট ব্যয় বের হবে। মোট ব্যয় হচ্ছে এই দুটো যোগ করলে 180 বের হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে 180 আসছে কিনা, এই যে 180। তাহলে বোঝা গেছে মূলত এখানে কাহিনী এগুলোই, মানে সব সেম জিনিস, একটু বুঝলে একটু চিন্তা করলে হয়। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে আমরা মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় বের করলাম। এবার একটা কথা বলি, এখানে যে ম্যাথগুলো করছি প্রত্যেকটা ম্যাথ এভাবে করার কোনো দরকার নেই।
তুমি চিত্র দেখে আনসার করতে পারবা। চলো তোমাদেরকে চিত্র দেখে আনসার করে দেখাই। প্রথমে আসো, এই মোটাই বের করবা। মোটাই তো তুমি এখানে দেখলে বুঝবা, মোটা হচ্ছে কিউ ইন্টু এয়ার, মনে থাকবে কিউ ইন্টু এয়ার। এয়ার কত 12, তাহলে 15 ইন্টু 12 গুণ করলে কত হবে? 15 ইন্টু 12 মানে হচ্ছে সরি এয়ার 15 ইন্টু কত হবে? 10 হবে। এয়ার মান তো 10, 15 ইন্টু 10 গুণ করলে হবে 150। আর মোট ব্যয় যদি বলি, মোট ব্যয় কত এখানে? তাহলে এখানে হচ্ছে মোট ব্যয়, আর দিছি না, মোট ব্যয় হচ্ছে কিউ ইন্টু কি এসি মোট ব্যয়। তাহলে 15 ইন্টু 12 গুণলে 180 হবে মোট ব্যয়। মুনাফা আসো, মুনাফা। তো মুনাফার ক্ষেত্রে তোমাকে আগে মোট ব্যয়, তারপর মোট আয় বের করে তারপর বিয়োগ করে দেখাতে হবে, তাই না? এই কাজটা তোমার জন্য সহজ করে দিই। দেখো তুমি আগে দেখবে এখানে এসি বড় নাকি এআর বড়, দেখবা। দেখতে পাচ্ছি আমাদের এআর এর মান হচ্ছে 10 আর এসি মান হচ্ছে 15, তার মানে এখানে কস্ট বেশি, মানে ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। এখন আমরা দেখি যে একটার প্রতি গড়ে 10 টাকা হচ্ছে, 12 টাকা হচ্ছে খরচ, আর 10 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে আমরা একটু দেখি যে বিক্রয় মূল্য বা অ্যাভারেজ রেভিনিউর অতিরিক্ত কত টাকা খরচ করতেছি আমরা, সেটা একটু বিয়োগ করে ফেলি সরাসরি। 12 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে আমাদের খরচ হয় অতিরিক্ত 2 টাকা। আয় থেকে ব্যয় বেশি কি অতিরিক্ত 2 টাকা। ওই 2 কে 15 দিয়ে গুণ করে দাও, 2 ইন্টু 15 উত্তর হচ্ছে 30। তার মানে মুনাফার পরিমাণ 30 বের হবে, বা মুনাফার পরিমাণ -30 আর ক্ষতি বললে তখন 30 হবে। মানে এখানে ক্ষতি হবে বা মুনাফার মাইনাস হবে, মাইনাস মুনাফা বের হবে, বা ক্ষতি বলবা ক্ষতি। কেন ক্ষতি? কারণ এখানে কস্ট বেশি, রেভিনিউ কম। ঠিক আছে? যদি এমন হইতো, আচ্ছা যদি এমন হইতো যে এই এসিটা এখান থেকে না গিয়ে এখান থেকে না দিয়ে যদি এসিটা দিক দিয়ে যাইতো, এসি যদি এখান দিয়ে যাইতো, এসি 1 হইতো, তাহলে আমাকে এখানে 8 ছিল। তাহলে আমাকে বলো যেখানে প্রথমে দেখবা তুমি আয় কত ব্যয় কত, আয় 10 টাকা, ব্যয় হচ্ছে 8 টাকা, তার মানে এখানে অবশ্যই কি হবে? প্রফিট হবে, মুনাফা হবে। তাহলে ওই আয় থেকে আগে ব্যয়টা বাদ দিয়ে দিবা, 10 থেকে 8 বাদ দিবা, হবে 2। মানে অতিরিক্ত তুমি ইনকাম করতে পারতেছো 2 টাকা, আয় বেশি ব্যয় কম, তো অতিরিক্ত 2 টাকা ইনকাম হচ্ছে অ্যাভারেজে। তাহলে 2 ইন্টু 15 গুণ করে দিলে 30, তখন আমাদের আনসার হচ্ছে মুনাফার পরিমাণ 30। ক্ষতি হবে না, মুনাফা হবে। যেহেতু এখানে কস্ট বেশি, যেহেতু আমাদের এখানে এই চিত্রের মধ্যে কি বেশি? কস্ট বেশি, হ্যাঁ, ব্যয় বেশি হয়েছে আয়ের তুলনায়, তাই এখানে ক্ষতি হবে। তাহলে অতিরিক্ত খরচ হচ্ছে 2 টাকা, 2 ইন্টু 15 গুণ করে দিলে সরাসরি কি বের হয়ে যাবে? আমাদের লাভ না ক্ষতি সেটা বের হয়ে যাবে। আমার কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এগুলো সবগুলো করলাম। আর আসো টিএফসি টিভিসি বের করি। হ্যাঁ, টিএফসি টিভিসি বের করি। তো এখানে টিভিসি, এটা হচ্ছে এবিসি আছে, এবিসি মান করে 8 দেওয়া আছে। তো দেখো তুমি এমনি বুঝতেছো যে এবিসিতে 8 হয়, এবিসিতে 8 হয়, তাহলে 8 এর সাথে 15 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। 8 15 গুণ করে দিলে হয় কত? 8 15 গুণ করলে আমরা কত বুঝলাম? 120 হবে আসছে। হ্যাঁ, তারপর যদি বলি টিভিসি কত, সরি টিএফসি কত, তো তোমাকে মনে রাখতে হবে এটা যদি টিভিসি হয়, টিএফসি জানো এই 12 থেকে 8 বাদ দিলে, দুইটা মিলে যদি 12 হয়, একটা যদি 8 হয়, তাহলে 12 থেকে 8 বাদ দিলে আরেকটা বের হয়ে যাবে না, সেটা হচ্ছে 7। এটা তুমি মনে করে ফেলবা, 7 এর সাথে 15 গুণ করে দিবা। সরি 7 বলতেছি, কিন্তু বারবার 7 বলি কেন? 12 থেকে 8 বাদ দিলে হবে 4, ওই 4 কে তুমি কি দিয়ে গুণ করে দিবা? 15 দিয়ে গুণ করে দিবা, তাহলে আনসার হয়ে যাবে, টিএফসি বের হয়ে যাবে। তাহলে একটা চিত্র আমি তোমাদেরকে দেখালাম, সেটা সবকিছু দেখাইছি কিভাবে কি বের করবা। এবার তুমি সব ম্যাথ আনসার করতে পারবে, সব ম্যাথ। ঠিক আছে, চলো আমরা করি। বলছে চিত্র অনুযায়ী মোট ব্যয় কত। মোট ব্যয় মানে কি? মোট ব্যয় আমরা বলছি কিউ ইন্টু এসি। তাহলে কিউ ইন্টু এসি 15 ইন্টু 12 গুণ করে দাও, 15 ইন্টু 12 গুণ করে কত হবে? 180 হবে। কেমন? 180 হবে। এবার বলছে চিত্রে ক্ষতির পরিমাণ কত। ওই যে তুমি আগে দেখবে এখানে ব্যয় বেশি না আয় বেশি? অবশ্যই ব্যয় বেশি, 15 আর আয় হচ্ছে 10, তাহলে 12 থেকে 10 বাদ দিয়ে দাও আগে। 12 থেকে 10 বাদ দিলে হয় 2, ওই 2 এর সাথে কোয়ান্টিটি গুণ করে দিবা, 2 ইন্টু 15 গুণ করে দিলে হবে 15। ক্ষতির পরিমাণ 15। 1 মিনিটে আনসার করে ফেলবা, 1 মিনিট না, মানে কয়েক সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা। ঠিক আছে, জাস্ট একটু বুঝলে হবে, প্র্যাকটিস করবা বাসায়, দেখবা হয়ে যাবে। তারপর আবার একটা চিত্র দিছে, এই চিত্রের মধ্যে বলতেছে উদ্দীপকে ক্ষতির পরিমাণ কত, তোমরাই বলো। একদম সিম্পল না? ক্ষতির পরিমাণ এখানে এভারেজ কস্ট হচ্ছে 15, এভারেজ রেভিনিউ হচ্ছে 10, 15 থেকে 10 বদলে হয় 5, অতিরিক্ত ব্যয় করতেছে 5 টাকা, সেই 5 ইন্টু 20, 5 কোটি কত? 100, আনসার হবে 100। ক্ষতির পরিমাণ 100। করা লাগে গেল? করা লাগে না, মুখোমুখি করলে হয়ে যায়। তারপর আসো এইসি রেখা, এআর রেখার, এইসি রেখা এআর রেখার ই বিন্দুতে স্পর্শ হলে ফার্মের যে অবস্থার সম্মুখীন হবে। দেখো এই এসি রেখাটা বলতেছে এফ বিন্দু না হয় ই বিন্দুতে স্পর্শ করলে, যদি ই বিন্দু দিয়ে যাইতো, হ্যাঁ, তাহলে কি হইতো? মানে এই এসি রেখাটা যদি এই ই বিন্দু দিয়ে যায়, এই ই বিন্দুকে স্পর্শ করে এই দিয়ে যদি যায়, তাহলে কি হবে? তাহলে আনসার হচ্ছে যদি এসি রেখাটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে স্বাভাবিক মুনাফা হবে, কারণ এসি রেখার মানও যত, এই আর এর মানও কি হবে? তত হবে। তার মানে এখানে অতিরিক্ত আয় অতিরিক্ত ব্যয় কিছু নাই, তাহলে শূন্যের সাথে 20 গুণ করলে শূন্যই হবে, তার মানে এখানে কোনো প্রফিট বের হবে না, আনসার বের হবে না। তাহলে আনসার হবে এটা কি? স্বাভাবিক মুনাফা হবে। এটাকে আমরা কি বলি? স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বলি। তাহলে দেখো এই প্রশ্নটা আবার বলছে উদ্দীপক অনুযায়ী ফার্মের মুনাফার পরিমাণ কত। তার মানে এখানে এই সিটা এআর এর সমান আছে, তার মানে দেখতে পাচ্ছি এসি যত এআর যেহেতু তত, তার মানে এসি থেকে এআর বাদ দিলে বা এআর থেকে এসি বাদ দিলে 0 হয়। সো আনসার হচ্ছে
0-এর সাথে 15 গুণ করে আনসার হবে 0, তার মানে এখানে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে, সো আনসার হচ্ছে 0, মানে এখানে মুনাফার পরিমাণ 0 হবে। চলো সে পরবর্তী কোয়েশ্চেনে ওই চিত্রটা দিয়েছে, দিয়ে বলতেছে আমাদেরকে ওই বিন্দুতে মানে ভারসাম্য বিন্দুতে আমাদের কি হচ্ছে যে দাম এবং গড় ব্যয় সমান। দেখো এই বিন্দুতে এ আর মানে কিন্তু কি এ আর যে কথা পি কিন্তু সেম, এ আর এবং পি সমান হয়, দাম এবং এ আর সমান হয়। তো বলছে দাম এবং গড় ব্যয়, দেখো এখানে আমার দাম যত, গড় ব্যয় এভারেজ কস্ট কিন্তু তত, এই দেখো এভারেজ কস্ট ভারসাম্য বিন্দুতে কত তত। তারপর দাম এবং গড়ে দেখো এ আর এবং পি দুটাই কিন্তু সেম কথা, তার মানে এটাই বলতেছে এ আর এবং পি 10, সেটাই। তারপর হচ্ছে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়, দেখো প্রান্তিক আয়কে আমরা বলি এম আর প্রান্তিক ব্যয়কে আমরা বলি এমসি। তো এম আর রেখা এটা, এমসি রেখা হচ্ছে এইটা, তো সেটা কি সমান, ঠিক আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পি সমান এ আর সমান এম আর রেখা, তার মানে এখানে 10। তারপর এটা হচ্ছে এমসি রেখা, এমসির মানও এখানে 10, এইসি রেখা এটা, এইসির মানে এখানে কত 10, সবই 10, ঠিক আছে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এখানে তিনটাই কি হবে, রাইট আনসার হইতে পারে। এরপরে এটা একটা একচেটিয়া বাজারে দিচ্ছে, এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছে সেগুলো ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, এবার আসে একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, আগের মতোই তুমি চিন্তা করবা, আগের মতোই, শুধু এখানে ডিফারেন্সটা কোথায় জানো, আগে ছিল পি সমান, আগে যে আমরা রেখাগুলো আঁকছি পূর্ণ বাজারের ক্ষেত্রে সেখানে ছিল রেখাটা এরকম পি সমান এ আর সমান কি এম আর, মানে এ আর এবং এম আর সমান ছিল, ভূমি অঙ্কের সমাধান ছিল। এখানে কিন্তু এটা এ আর হলে এটা এম আর, মানে আলাদা এইটুক পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, সূত্র আগের মতোই আমরা ইউজ করবো। হ্যাঁ, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এ আরটা আলাদা, এম আরটা কি আলাদা, এইটুকু, আর কোনো পার্থক্য নাই। চলো আমরা করি। তো এখানে কি বলছে দেখো, মানে আমাদের প্রশ্নটা কি বলছে, প্রশ্ন মতো আমাদের বলছে যে চিত্র অনুসারে ফার্মটি মুনাফা কত। আমি কি বলছি, মুনাফা বের করতে বললেই তুমি আগে দেখবা আয় বেশি এ আর বেশি না এসি বেশি দেখবা। দেখো এখানে এ আর এর মান হচ্ছে জি বিন্দুতে 6, আর এসির মান এই যে শর্ট রান এভারেজ কস্ট বলা হয় এটাকে, শর্ট রান মার্জিন কস্ট, শর্ট রান এভারেজ কস্ট বোঝাচ্ছে এসএসসি। হ্যাঁ এসি, এটা এসি, এস মানে শর্ট রান বোঝাচ্ছে আজকে স্বল্পকালীন। তাহলে সেই মানটা হচ্ছে এফ বিন্দুতে, সেটা হচ্ছে 5। তাহলে আমাকে বলো এ আর বেশি নাকি এসি বেশি, অবশ্যই এখানে এ আর বেশি, মানে আয় বেশি। তাহলে আয় বেশি হলে অবশ্যই কি হবে, প্রফিট হবে, মানে মুনাফা হবে। হ্যাঁ, তাহলে আয় যেহেতু বেশি, আমরা দেখি আয় কত টাকা বেশি, 6 থেকে 5 বিয়োগ করে দিলে তো হচ্ছে 1, মানে একটার প্রতি গড়ে 1 টাকা আমি বেশি টাকা পাইছি। হ্যাঁ, আয় বেশি হয়েছে, তাহলে বিক্রি করছি কয়টা জিনিস, উৎপাদনের পরিমাণ হচ্ছে 2টা, তাহলে 1 × 2, এই 1-এর সাথে এই 2 গুণ করে দেবো, তাহলে আনসার হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে আনসার কত হবে, আনসার হচ্ছে মুনাফা 2 হবে। এগুলো শর্টকাটে করতে জানতে হবে, পরীক্ষায় এত সময় থাকবে না যে তুমি একদম ধরে ধরে মোট আয় মোট ব্যয় মুনাফা এভাবে করার সময় নাই, ঠিক আছে, মুখে মুখে। আয় এখানে 6 টাকা, ব্যয় এখানে 5 টাকা, 6 থেকে 5 বাদল হয় 1 টাকা, 1 × 2 উত্তর হবে 2 টাকা। তারপর আসো বলছে উদ্দীপক উল্লেখিত ভারসাম্য বিন্দু কোনটি, এখানে কোনটা ভারসাম্য বিন্দু বলছে, আমার কথা শোনো। এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে এম আর এবং এমসি যেখানে সমান হয়েছে, এম আর এবং এমসি যেখানে সমান হয়েছে, এবং যেখানে এমসি রেখা এম আর কে নিষেধ উপর দিকে গেছে, দেখো এটা হচ্ছে এম আর আর এটা হচ্ছে এমসি, তো এম আর এবং এমসি ছাদ করছে এখানে, এবং যেখানে এমসি রেখা এম আর কে নিষেধ উপর দিকে গেছে এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু, এই যে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু হবে। তাহলে আনসার হচ্ছে আর বিন্দু। হ্যাঁ, আর বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এই বিন্দুটা। তারপর চলে আসি, এ বলছে চিত্রে এসি রেখার দাম রেখার উপরে স্থানান্তরিত হলে ফার্মের অর্জন কিভাবে হবে। আচ্ছা বলছে এই এসি রেখাটা এই আর এর উপরে চলে গেলে, হ্যাঁ এসি রেখাটা কি বলছে, এসি রেখাটা এআর এর, এসি রেখা দাম রেখার উপর অবস্থান করলে, উপর মানে হচ্ছে এই এসি রেখাটা যেখানে আছে এখানে এসি রেখা, বুঝছো, যদি এআর এর উপর অবস্থান করে, এআর এর উপরে, হ্যাঁ এআর এর উপরে যদি চলে যায় তাহলে কি হবে সেটা বলছে। গড় ব্যয়ের তুলনায় গড় আয় কম হবে। হ্যাঁ, গড় ব্যয় তখন বেশি হবে, গড় ব্যয় তখন কি হবে, বেশি হবে। আমি এখানে দেখা তোমাদের চিত্রটা, তখন দেখা যাবে এটা যদি হয় এআর, এটা যদি হয় এম আর, এআর এবং এমআর যেখানে এমআর এআর এবং এমসি যেখানে মিলিত হয়েছে সেখানে ভারসাম্য বিন্দু, এটা ভারসাম্য বিন্দু মনে করো, এ বিন্দু মনে করো, এসি বসে দিয়ে এর উপরে চলে যায়, তার মনে করো এইভাবে গেছে, তাহলে সে অবস্থায় আমাদের মান হচ্ছে অবশ্যই কি এআর এর মান ছোট হবে, এসির মান কি হবে তখন বড় হবে। এআর যদি হয় এখানে 6 টাকা, তখন এটা মনে করো 8 টাকা বা তারও বেশি হইতে পারে। তো বলছে গড় ব্যয়ের তুলনায় গড় আয় কম হবে। হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিক মুনাফা হবে না, এআর যেহেতু উপরে চলে যাবে সেটা ক্ষতি স্বীকার করা হবে, ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, তাহলে আনসার হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। তাহলে আমরা আনসার দাঁড়াবো হচ্ছে 1 ও 3 বলতে পারি আমরা আনসার। হ্যাঁ 1 ও 3 হবে আনসার। আচ্ছা এটা কি স্বাভাবিক মুনাফা, না এটা ভুল লিখছে, ক্ষতি স্বীকার করে উৎপাদন স্বাভাবিক মুনাফা একসাথে কখনোই হইতে পারে না, এটা উত্তর ভুল হয়েছে। আচ্ছা আমরা ঠিক করি এটা, তাহলে এটা আনসার হবে কি, আনসার হচ্ছে 1 ও 3 হবে। রাইট আনসার করবে তোমরা 1 ও 3, 1 ও 3 মানে এটা হচ্ছে গড় ব্যয়ের তুলনায় গড় আয় কম হবে এবং ক্ষতি স্বীকার করার সময় যেহেতু গড় ব্যয় বেশি আয় কম, হ্যাঁ ক্ষতি স্বীকার হবে, এটা হবে রাইট আনসার। ওকে, সবাই একটু কারেকশন করে নিবা। এরপর আসলে আমরা করি
তাহলে এটা গেল। এরপর আসো 27 নাম্বার, বলছে ভারসাম্য অবস্থায় চিত্রে প্রদর্শিত ফার্মটির মোট মুনাফা কত। এখানে মুনাফা কত বলছে, দেখো এই আর এর মান যত, এইসির মানে কি তত। আমি কি বলছিলাম, এ আর এসি দেখবা, খেয়াল করবা এই আর এবং এসি যেহেতু সমান আছে, তার মানে এখানে কি হবে, স্বাভাবিক মুনাফা হবে। যদি এসিটা উপরে হইতো তাহলে ক্ষতি হইতো, এসিটা যদি এই আর যদি নিচে হইতো, এই আর তাহলে কি হইতো, অস্বাভাবিক মুনাফা হইতো। ঠিক আছে, তাহলে আনসার কি দাঁড়াবে, আনসার হচ্ছে আমরা বলবো এখানে 0 হবে আনসার, মানে এখানে মুনাফার পরিমাণ 0। এরপর বলছে চিত্র অনুযায়ী, এই যে চিত্র, এটা অনুযায়ী কি হবে, বলছে ফার্মটি মোট আয় রেখা মূল বিন্দুগামী সরলরেখা। বলছে মোট আয় রেখা যেটা আছে সেটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, মোট আয় রেখাটা। হ্যাঁ, এই যে এখানে মূলত হচ্ছে টোটাল যে রেভিনিউ সেই রেখাটা কেমন হবে আমি একটু বলি। এটা যেটা একচেটিয়া বাজার, মনে রাখবে একচেটিয়া বাজারের ক্ষেত্রে যে মোট আয় রেখা সেটা হয় এরকম, একচেটিয়া ক্ষেত্রে মোট আয় রেখাটা এরকম, টোটাল রেভিনিউ রেখাটা এরকম হবে। আর পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে মোট আয় রেখাটা হয় এরকম, স্ট্রেট লাইন হয় টোটাল রেভিনিউ রেখা। তো ফার্মটি মোট আয় রেখা মূল বিন্দুগামী সরল রেখা বলতে হচ্ছে না, মোটা রেখা এরকম বক্র রেখা হবে, ঊর্ধ্বগামী হয় নিম্নগামী হবে, যেহেতু এটা একচেটিয়া বাজার। কিন্তু পূর্ণবোধ বাজার ক্ষেত্র হলে এটা রাইট আনসার ছিল। উৎপাদক দামের উপর প্রভাব বিস্তার করতে পারে, উৎপাদক দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না এই বাজারে, হ্যাঁ পারে, অবশ্যই উৎপাদক করতে পারে, এটা রাইট আনসার। বলছে এটি অপূর্ণবোধ বাজারের উদাহরণ, হ্যাঁ এটা একটা অপূর্ণবোধ বাজার বা একচেটিয়া বাজার বলতে পারে আনসার। হ্যাঁ, তাহলে আনসার হবে 2 ও আনসার কি লিখবো আমরা, 2 ও 3 হবে আনসার। ঠিক আছে, আচ্ছা ও এখানে একটু ঠিক করবা, একটু ঠিক করবা, এটা হচ্ছে 2 ও 3 হবে, এটা 2 ও 3 হবে, উত্তরটা একটু ভুল আছে, 2 ও 3 হবে, এটা হবে না, এটা হবে না, 2 ও 3, 1 ও 3 হবে না, 2 ও 3 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এরপর বলছে যে শামীম সাহেব যে এলাকায় বসবাস করেন সেখানে সরকারিভাবে গৃহ ব্যবহারের জন্য গ্যাস সরবরাহ নেই। এক্স নামক একটি প্রতিষ্ঠান সেখানে সিলিন্ডার গ্যাস সরবরাহ করেন। বলছে শামীম সাহেবের এলাকায় গ্যাসের বাজারটি কোন ধরনের বাজার। তাহলে এখানে বুঝতে যে শামীম সাহেবের এলাকায় গ্যাসের ব্যবহার করার জন্য সরকারিভাবে কোনো কি নাই, ব্যবহার করার জন্য কোনো গ্যাস নাই। এক্স একটা প্রতিষ্ঠান যেখানে সিলিন্ডার গ্যাস কি হওয়া যায়, পাওয়া যায়। তাহলে এটা একটা কোন ধরনের বাজার বলছে, এক্স নামে একটা প্রতিষ্ঠান বলছে, একটি প্রতিষ্ঠান যেহেতু বলছে, একটা প্রতিষ্ঠান একটা পণ্য বিক্রি করে আর কেউ বিক্রি করে না, তার মানে অবশ্যই সেটা কি একচেটিয়া বাজার হবে আনসার। হ্যাঁ, তাহলে আনসার হবে একচেটিয়া বাজার। বলছে এক্স প্রতিষ্ঠানের মানে ওই একচেটিয়া প্রতিষ্ঠানের সরবরাহ কিন্তু গ্যাসের বাজারের বৈশিষ্ট্য হলো, ওই বাজারের বৈশিষ্ট্য কি, একচেটিয়া বাজার বৈশিষ্ট্য হচ্ছে পণ্যটা একদম দ্রব্যটা একদম পরিবর্তক দ্রব্য নাই। হ্যাঁ ঠিক আছে, গ্যাসের কোনো পরিবর্তক দ্রব্য নাই, যেহেতু একচেটিয়া বাজারে মূলত যে পণ্য বিক্রি হয় সে পণ্যে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না। তারপর হচ্ছে এ আর এবং এম আর সমান হবে, একচেটিয়া বাজারে এ আর এবং এম আর সমান হয় কিনা আমরা জানি যে না, এটা যদি হয় এ আর রেখা, হ্যাঁ এটা যদি হয় এ আর রেখা, এম আর রেখা হয় এরকম একচেটিয়া বাজারে। ঠিক আছে, পূর্ণবোধের বাজার ক্ষেত্রে সমান হয়, তাহলে এটা রাইট আনসার না। দামের উপর নিয়ন্ত্রণ, হ্যাঁ দামের উপর হচ্ছে বিক্রেতার নিয়ন্ত্রণ থাকে। ঠিক আছে, বিক্রেতা এখানে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আনসার হবে 1 ও 3। এরপর আসো, এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এই উদ্দীপকের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় দেওয়া আছে 2, মোটে দেওয়া আছে 20, বিক্রয় দেওয়া আছে 4, মোটে দেওয়া আছে 40, বিক্রয় দেওয়া আছে 6, মোটায় হচ্ছে 60। আচ্ছা আমি যদি তোমাকে বলি ওই দ্রব্যটার বিক্রয় মূল্য বা দাম কত টাকা, আসলে দেখো মোটায় হচ্ছে 2, 2টা বিক্রি করছে, তাহলে ওই 20কে তুমি 2 দিয়ে ভাগ করো তো হচ্ছে 10 টাকা, একটা দাম 10 টাকা পড়ছে। এখানে কত টাকা পড়ছে দেখি তো, 40 টাকা মোটাই হয়েছে, 4টা বিক্রি করছো, তাহলে তাও 10 টাকা হচ্ছে মোটাই। ঠিক আছে, বাংলাদেশ করে ফেলতেছি, যাই হোক, তাহলে এখানে 40 টাকা 4টা বিক্রি করছে, তাহলে এখানে হবে, এখানেও 10 হবে, হ্যাঁ এখানেও 10। তারপর এখানে হচ্ছে 60টা মোটাই 6টা বিক্রি করছে, তাহলে আনসার হচ্ছে এখানেও 10। তাহলে মানে এখানে দাম হচ্ছে সবসময় কি আছে, স্থির আছে, দাম 10, দাম সবসময় কি স্থির। তো যেই বাজারে দাম স্থির থাকে সেটা কোন বাজার বলে জানো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে, বুঝছো। তার মানে এটা অবশ্যই একটা পূর্ণ বাজারে পণ্য বিক্রি হয়েছে, তাই দাম কি 2টা বিক্রি করতেছি 20 টাকা মোটাই হয়েছে, তার মানে 20/2, তার মানে 10 টাকা করে বিক্রি করতেছি, এখানে 10 টাকা করে, এখানে 10 টাকা করে বিক্রি করছি। ঠিক আছে, তাহলে আনসার হবে এটা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে। তাহলে উদ্দীপককে কোন বাজারের সাথে সম্পর্কিত, তো হচ্ছে পূর্ণ বাজার। তুমি দেখবে যে দামটা কেমন, দামটা যদি এখানে একটা, এখানে আরেকটা, এখানে 8টা দাম পাইতাম আমরা, তখন সেটাকে আমরা একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে পারতাম। আচ্ছা এরপর বলছে উদ্দীপক অনুযায়ী, এই যে উদ্দীপক আমরা পাইছি সেটা অনুযায়ী কি হবে বলছে, দাম স্থির, হ্যাঁ দাম স্থির। টি আর সমান এম আর হবে, মানে মোট আয় এবং প্রান্তিক আয় সমান হবে, তো হচ্ছে হ্যাঁ মনে রাখবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হয়ে থাকে, এম আর হয়ে থাকে। হ্যাঁ, আর এখানে দাম স্থির থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এ আর এবং পি সমান হয়, ঠিক আছে। তাহলে টি আর এ আর এম আর, না টি আর এবং এম আর সমান হবে না, টি আর এবং এম আর সমান হবে না, পি এ আর এবং এম আর সমান হবে, তাহলে 1 ও 3 হবে উত্তর, 1 ও কি হবে 3 হবে উত্তর,
রাইট আনসার। এটা 1 ও 3 হবে, এটা ভুল দিছে। দেখো এটা একটু ঠিক করবে সবাই। এটা 1 ও কি হবে 3 হবে, 2 3 হবে না। এটা টি আর এবং এম আর সমান হবে না, 1 ও 3 হবে, 1 ও 3 1 ও 3 এটা রাইট আনসার এটা। আচ্ছা এরপর আসো, এই বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 23 ও 34 নম্বর পদের সময় প্রশ্ন উত্তর দাও। বলছে উদ্দীপকে হ্যাঁ উদ্দীপক উৎপাদনের মুনাফার পরিমাণ কত হবে, এখানে মুনাফার পরিমাণ কত বের করো, ঠিক আছে? মুনাফার পরিমাণ বের করতে হবে। আমরা বলছি এ আর থেকে এসি বাদ দাও। প্রথমে এ আর এর মান কত 20 আর এসি মান হচ্ছে 15। তার মানে আগে তুমি কি করো, এই আর থেকে এসি বাদ দাও, 15 থেকে 20 থেকে 15 বাদ দিলে হয় 5, ওদের 3 কে বলতেছে 5 টাকা, 5 × 12, 5 12 কত 60, উত্তর হবে 60। মুনাফার পরিমাণ কত হবে 60 হবে। তাহলে খুবই সহজ না, খুবই সহজ। এরপর আসো বস্তু উদ্দীপকে এসি রেখা ই বিন্দুতে এমসি রেখা স্পর্শ করলে, মানে এই এসি রেখাটা যদি ই বিন্দু দিয়ে যায় তাহলে স্বাভাবিক মুনাফা হবে। তখন এই আর এর মান যত এসি মান কি হবে তত হবে, তার মানে তখন কি হবে স্বাভাবিক মুনাফা ভারসাম্য হবে, এটাই বলবা। তারপর আসো 8 উদ্দীপক দেখো, বলছে জামান সাহেব একজন সরকারি চাকরিজীবী, অফিসে যাওয়ার পথে বাসের মধ্যে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। আচ্ছা বাস থেকে নেমে একটি মোবাইল কোম্পানির দোকানের শোরুম থেকে একটি মোবাইল ফোন ক্রয় করে। বলছে উদ্দীপকে নির্দেশিত পণ্যটি কোন বাজারে বলছে, একটা মোবাইল ফোন কিনছে, হ্যাঁ সেটা কোন বাজারে বলছে অলিগোপলি মার্কেট। দেখো মোবাইল কোম্পানি হচ্ছে অতিরিক্ত তুমি বেশি দেখতে পাবা না, অসংখ্য মোবাইল ফোন কোম্পানি আছে নাই তো, তুমি হাতে গোনা কিছু মোবাইল কোম্পানি আছে এবং এই বাজারে সহজে প্রবেশস্থান করার জন্য হিউজ ইনভেস্টমেন্ট নামতে হয়, সেজন্য এই বাজারে কেউ সহজে প্রবেশস্থান করতে পারে না, সেটাকে আমরা অলিগোপলি মার্কেট বলি। যে বাজারে কিছু সংখ্যক বিক্রেতা পণ্য বিক্রি করে এবং যে বাজারে সহজে কেউ প্রবেশস্থান করতে পারে না, হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, সেটাকে আমরা অলিগোপলি মার্কেট বলি। তার আনসার হবে এটা। বলছে উক্ত বাজারের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প সংখ্যক বিক্রেতা, হ্যাঁ ঠিক আছে। বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত, হ্যাঁ তাও ঠিক আছে। একজন বিক্রেতার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্তকে প্রভাবিত করে, এটাও ঠিক আছে। একজন যদি মোবাইল কোম্পানির দাম মোবাইলের দাম কমাতে অন্যজনকে কমা দিতে হবে বা অন্যজনের উপর ইফেক্ট পড়বে, এটা একটা অলিগোপলি মার্কেটের বৈশিষ্ট্য। তাহলে আনসার হচ্ছে 1 2 3 হবে, 1 2 3, ঠিক আছে? এটা হবে না, এটা হবে না। আনসার হবে 1 2 3, আনসার হবে 1 2 3, ঠিক আছে? এইগুলো আমি চেক করতে বলে গেছি এই চ্যাপ্টারের ম্যাথগুলো। আচ্ছা যাই হোক, তাহলে আনসার হবে 1 2 3। সো এটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ ছিল। সো আমাদের এইচএসসি যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা একটু ভালো করে করবা। আশা করছি এই ক্লাসগুলোর মধ্যে থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় হুবহু কমন না আসলে একদম কাছাকাছি কমন আসবে, হয়তো সংখ্যা চেঞ্জ হবে এই ধরনের। সো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী ওয়ান শট ক্লাসে। এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের পড়ালেখা পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই বিষয় সম্পর্কে জানাবে। আর আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে আমাদের পড়ালেখা পেজে মেসেজ দাও অথবা আমাদের ডেসক্রিপশন চেক করে আমাদের নাম্বারে কল দিতে পারো। আমাদের অফলাইন ব্যাচ রয়েছে চট্টগ্রাম চকবাজার, যারা আছো তারা অফলাইন ব্যাচে যুক্ত হতে পারো। সো দেখা হচ্ছে সবার সাথে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।